Welcome to the number 1 season 8 special partner Cucina small appliances এবং Safed detergent powder. আমি নারী আমি পারি পেরিয়ে যেতে বাঁধা সব আমি নারী আমি পারি অসম্ভবকে সম্ভব আমি নারী আমি পারি কোনো মতেই হারবো না আমি নারী আমি পারি জীবনে হাল ছাড়বো না দেখবো আজকে কোন চারজন দিদি আমার এই মঞ্চে আসছেন সকলের সাথে আমরা এখন পরিচয় করব প্রথমে আছে নয়ন রায় নমস্কার দিদি আমি নদিয়া চাকদা থেকে এসেছি ছোটবেলায় পুতুল নিয়ে খেলেছি সেই পুতুল আমার জীবনে ঘর কিভাবে সাজিয়েছে সেই গল্পই তোমার সাথে করব তোমার পেছনে একটা সুন্দর টেডি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দিদি সেই টেডিটাকে নিয়ে তুমি এসেছো আজকে এখানে হ্যাঁ ওকে তোমার গল্প শুনো ঝুম্পা গড়া নমস্কার দিদি আমি বৈদ্যবাটি থেকে এসেছি ৫-১০টা মেয়ের মতন আমার জীবন সোজা পথে কখনোই হাঁটিনি বাঁকা পথে হেঁটেছে কিন্তু তার মধ্যেও আমি কখনো থেমে থাকিনি সেই না থেমে থাকার গল্পই আপনার সাথে করতে এসেছি শুনবো তোমার গল্প প্রিয়াঙ্কা গাঙ্গুলি নমস্কার দিদি আমি উত্তর চব্বিশ পরগনা খড়দা থেকে এসেছি বিশ্বাস করে ঠকেছি সংগ্রাম করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে সেই গল্পই আপনার সাথে ভাগ করার জন্য এসেছি থ্যাংক ইউ টুম্পা বিশ্বাস নমস্কার দিদি আমি ধুবুলিয়া থেকে এসেছি কিভাবে আমি দুঃখের সাগর থেকে আর সুখের সাগরে ভাসছি সেই গল্পই তোমার সঙ্গে করতে এসেছি ওকে সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে বিজয়তে এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার নয়ন তোমার সাথে একটুখানি কথা বলবো এবার এই যে পুতুলটা তুমি বানাও হ্যাঁ কিভাবে শিখলে আমি যখন অনেক ছোট ছিলাম দিদি তখন আমার বাবা মারা গেছেন মা তখন আমাদের অনেক কষ্ট মানুষ করেছে মামা বাড়িতে ছোট থেকে মানুষ সেই জায়গা দিদি আমরা পড়াশোনা বেশি করতে পারিনি মাধ্যমিক যখন দিই তখন আমার বিয়ে দিয়ে দেয় দিদি তো বিয়ের পরে আমি সংসার ঠিকঠাকই বেশ কিছুদিন করছিলাম তো আমার একটা মেয়ে হয় দিদি হঠাৎ এক সময় জানি না কেন প্রচুর সমস্যা দিদি মারধর ঝামেলা অশান্তি করতে করতে একটা সময় এত বেশি খারাপ অবস্থা সে সময় আমার মা আমাকে গিয়ে নিয়ে আসে দিদি তো আমি মায়ের কাছে থাকি আমি কি করব ভাবতে পারছিলাম না তখন মা আমাকে একটা সেলাই মেশিন কিনে দিল মায়ের কাছে থাকাকালীন একদিন আমার বাড়িতে আসলো আমি তখন সেলাই মেশিনে কাজ করছিলাম জানি না কোথায় ছিল পকেটে ফকেটে কোথাও একটা ছিল একটা খুর দিয়ে আমার মুখটার মধ্যে মেরে দিল দিদি ধরে আমাকে এমনভাবে মারতে গেল এখানে আমার প্রচুর মানে রক্ত ব্লিডিং পাড়ার সবাই আমাকে ধরে হাসপাতালে নিয়ে যায় সেখানে আমি 19 দিন ভর্তি ছিলাম দিদি আমার মা কেস করে ঝামেলা অশান্তি হয় তো ডিভোর্সটা আমি করবই তখন তার মধ্যে আমার একটা যে মেয়ে ছিল হঠাৎ করে শরীর খারাপ হয় শরীর খারাপের পর আমি তাকে চাকদা হাসপাতালে নিয়ে আসি তার জ্বর হয়েছিল একদিনেরই জ্বর তাতে দিদি আমার মেয়েটা মারা যায় কত বড় মেয়ে তখন 5-6 বছর বয়স বাড়িতে থেকে মেশিনের কাজ করতাম সেলাই করতাম খুব কান্নাকাটি খুব অবস্থা আমার খারাপ ছিল তো তারপর আমাকে ডিভোর্সটা দিয়ে দেয় দিদি তো তখন আমি ডিভোর্স দেওয়ার পর আমি কী করবো বুঝতে পারছিলাম না তখন আমার একজনের সাথে আমার পরিচয় হয় দিদি সে আমাকে অনেক সান্ত্বনা দিল বাঁচতে হবে থাকতে হবে সে আমাকে বললো যে আমাকে বিয়ে করতে চায় তখন আমি বললাম যে বাড়ির থেকে তো সমস্যা তখন বললো কোনো সমস্যা নেই আমি বুঝবো আমি তোমার পাশে আছি সারা জীবন আমি তোমার পাশে থাকবো আমি তখন তার সাথে বিয়ে করি বাড়ির ছোট ছেলে সেই ক্ষেত্রে মা দেখে শুনেই বিয়ে দেবে তারপরে আমাকে বিয়ে করেছে বাড়ির থেকে মেনে নেয়নি দিদি তখন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে বাড়িতেই থাকলো দিদি বাড়িতে একটা গোয়াল ঘর ছিল মানে গরু থাকতে সেই গোয়াল ঘরে একটা ছোট্ট ঘর দিদি সেই ঘরে আমরা থাকতাম যখন আমার বিয়ে হয়েছে দিদি তখন আমার হাজব্যান্ড একটা কেবিল অফিসে কাজ করতো কেবিল অপারেটরের ওখানে 1500 টাকা মাইনে পেত সেলাই মেশিনটা আমি বাপের বাড়ি থেকে আনলাম সেলাই তখন পাঞ্জাবি সেলাই করতাম দিদি পাঞ্জাবি ব্যাগ সবই করতাম সেলাই করতাম দুজনে মিলে সংসারটা চালাতাম অনেক কষ্টে সংসারটা চলতো দিদি তারপরে আমি একদিনকে যখন সেলাই করছি পাশের একজন দেখলাম একটা অন্য কিছু সেলাই করছে কিছু একটা করছে তো সেটাতে আমার খুব ইন্টারেস্ট হলো দিদি আমি সেই বাড়িতে গেলাম যার পর বললাম তোরা কি করছিস তখন দেখলাম একটা ছোট্ট পুতুলের মতো আমি বললাম দেখি তো এবার আমি উল্টে টুলটে দেখলাম দেখে আমারটাকে খুব পছন্দ হলো তখন আমি বাড়িতে আসলাম বাড়িতে আসার হাজব্যান্ডের সাথে দুঃখ করলাম সে বলে তুমি চিন্তা করছো কেন আমরা বাজারে গেলাম দিদি একটা ছোট্ট পুতুল কিনে নিয়ে আসলাম আচ্ছা সেই পুতুলটাকে নিয়ে আমরা খুললাম কিভাবে বানিয়েছে খুলে আবার নতুন করে দিদি একটা কাপড় দিয়ে নতুন করে বানালাম এমনি কাপড় দিয়ে বানানোর পর দেখলাম বেশ সুন্দর হচ্ছে তারপর আমি ওর মালিকের কাছে গেলাম নিজেই
বললাম আমাকে কাজ দেবে, বললো ঠিক আছে তাহলে 12 পিস নিয়ে গিয়ে দেখো। আমার কাজটা ওদের খুব পছন্দ হলো। তারপরের দিন আমাকে 15 পিস দিল, করলাম। তখন দিদি 1.5 টাকা করে ছিল, 1 পিস পুতুল বানালে 1.5 টাকা। 1.5 টাকা পাওয়া যায়? 1.5 টাকা। কতদিন আগের ঘটনা এটা? আজ থেকে 10 বছর আগে দিদি। তারপর হাজব্যান্ডকে বললাম কি তাহলে আমি এটা নিয়ে একটু ব্যবসা করতে পারি। বলে ব্যবসা করবা, টাকা কোথায়, কোথা থেকে ব্যবসা করবা, খেতেই পাচ্ছি না ঠিক করে, ব্যবসা কিভাবে করবা। তখন দিদি আমি 5,000 টাকা লোন নিলাম দিদি। লোন নিয়ে দিদি 5,000 টাকা দিয়ে আমরা বড়বাজার গেলাম, কাপড় কিনে ওটাকে কাটলাম, নিজে সেলাই করলাম, নিজে তুলো ভরলাম, সমস্ত কিছু নিজে করলাম, করে দিদি মার্কেটে নিয়ে গেলাম। জানি না কে আমাদের কিছু কিনবে কিনা, কিছুই জানি না দিদি। গিয়ে দেখলাম হ্যাঁ দিদি আমাদের জিনিসটা সবার খুব পছন্দ হলো। একটা দোকানে আমাদের মালটা কিনলো, টাকা দিয়ে আবার কাপড় কিনলাম, সেই 5,000 টাকা দিয়ে দিদি শুরু করেছি, আবার ওটা দিয়ে বানালাম। সঙ্গে পাঞ্জাবিটাও সেলাই করতাম দিদি, কারণ আমার তো পয়সার দরকার, ওইটুকু টাকাতে তো আমার হবে না, পুঁজিটা বাড়াতে হবে। তারপরে আমার একটা ছেলে হলো, ছেলে হওয়ার পরে ছেলেটার যখন 1-1.5 মাস বয়স, কোনটা করব, ছেলেকে রেখে কি করব। আর হাজব্যান্ড তো সকালে চলে যায়, দুপুরে আসে, দুপুরে চলে যায়, রাতে আসে, সবটাই দিদি আমাকে একা করতে হয়। আস্তে আস্তে আমি অনেকটা বাড়িয়ে ফেললাম, মানে অনেকটা, মানে 50টা প্রথমে নিয়ে গেছিলাম, তারপরে 100টা, তারপরে 110টা, এমন করে সেলাই করতাম, করে করে নিয়ে যেতাম। তারপরে একদিনকে আমার একটা দাদার সাথে দেখা হলো, উনি একটা কোনো কোম্পানির লোক, উনি পুতুলেরই বিজনেস করে। সে বললো বাহ তোমার তো হাতের কাজ খুব ভালো, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে কাজ দেবো, তুমি যত বানাবে আমি তোমার থেকে আমি সব কিনে নেবো। তো আমি পেয়ে গেলাম, ছেলেকে রেখে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে একা ট্রেনে করে কলকাতা আসতাম, কলকাতাতে পুতুল বিক্রি করতাম, আবার একা ফিরতাম দিদি। এসে আবার রাত্রিবেলা আমরা অনেক রাত অবধি দিদি, একদিন সকাল হয়ে গেছে, পরের দিন মালটা আমাকে ডেলিভারি দিতে হবে। যখন আর দেখছি যে অর্ডারটা আমার বেড়ে গেছে, এবার তো আমার একার দ্বারা সম্ভব না। এমন করতে করতে 3 জন 4 জন 5 জন করতে করতে দিদি আজকে বর্তমান পরিস্থিতি আমার 200 কারিগর, তাদেরকে নিয়ে আমি এখন কাজ করাই দিদি। আমার নাম হয়েছে দিদি। এখন বর্তমানে আমি সব কিছু করে হাজব্যান্ডের একটা দোকান করে দিয়েছি। হাজবেন্ডের কিসের দোকান? গিফটের দোকান। ও মানে তোমার হ্যাঁ এটাও আছে, অন্যান্য খেলনা, গাড়ি। বাহ, নিজে একটা বাড়ি করেছি, এই ব্যবসা করে আমি একটা গাড়ি করেছি, ঘরের সমস্ত কিছু আমি আমার এই ব্যবসা দিয়ে করেছি দিদি। বাহ। তো এখন মেইনলি কি বানাও? এই যে এই পুতুলগুলো বানাই দিদি, এগুলো কাটিং হয়, সেলাই হয়, তুলো ভরা হয়। তো এরকম ধরনের এক একটা টেডি বিয়ার এরকম সাইজে বানাতে কতক্ষণ সময় লাগে? এই বড় টেডি বিয়ারটা বানাতে 15 মিনিট। কি বলো? হ্যাঁ। একদিনে কটা প্রোডাকশন হয়? প্রতিদিন 1000-2000 পিস তৈরি হয়। প্রতি মাসে লোকে 8,000-10,000 টাকার কাজ করে দিদি আমার কাছে এই কাজ করে। আমার অনেক জায়গায় কারিগর আছে দিদি, আমার শান্তিপুরে আছে, মাঝদিয়াতে আছে, রানাঘাটে আছে। তো এখন শ্বশুরবাড়ির লোকজন কি বলছে? শ্বশুরবাড়ির লোক এখন আমাকে খুব মাথায় করে রাখে। বাড়ির মধ্যে আমি সব থেকে বেশি প্রতিষ্ঠিত দিদি, আমার বাড়ির সবাই আমাকে এখন খুব ভালোবাসে। নয়নের মতো মেয়েরাই কিন্তু প্রমাণ করে আমি নারী, আমি পারি। অনেক শুভেচ্ছা, ভালো থেকো নয়ন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। তুমি আশীর্বাদ করো, মনে ইচ্ছে থাকলে সব সম্ভব। এবার আমরা দেখবো সকলের জন্য আমাদের কি খেলা আসছে। মাথায় এই শিংটা পড়বে, শিংয়ের মধ্যে পিন লাগানো আছে, সেই শিং দিয়ে বেলুনগুলোকে মাথা দিয়ে গুতিয়ে বেলুন ফাটাতে হবে। এই 10খানা বেলুন যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস বা 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে নয়ন। স্টার্ট, যাও। মাথা নিচু করো না, উপরে রাখো মাথা, ধরে মারো। মাথা নিচু করো না, নিচু করলে পারবে না। নয়ন খেলাটা শেষ করেছে 1 মিনিট 55 সেকেন্ডে। ঝুম্পা গড়াইয়ের সাথে কথা বলবো। আর 5 জনের মতো তোমার জীবনটা সোজা পথে চলেনি, অনেক বাঁকা ছিল। কি ঘটেছিল? ছোট থেকেই মামার বাড়িতে বড় হয়েছি, খুবই অভাবের মধ্যে বড় হয়েছি। আমার কোনো এক সময় একটাই জামা তোলা ছিল, তারপর আমার মা অনেক কষ্ট করেই আমাকে বড় করেছে। উচ্চ মাধ্যমিক দেওয়া আমার হয়নি, তারপরে আমার বিয়ে হয়।
বিয়ের পরে হাজব্যান্ড ইনকামটা একটু কম ছিল, প্রাইভেট কোম্পানিতে জব করতে, তো খুব কম স্যালারি। ছেলে হওয়ার পর বুঝতে পারছি যে না, এবার খরচাটা অনেকটা বেড়েছে, এবার কিছু একটা করতে হবে। ছেলেকে মুখ দেখার জন্য প্রত্যেকে টাকা দিয়েছিল, সেখানে 5,000 টাকা জমেছিল। সেই 5,000 টাকা দিয়ে আমি বিজনেস আরম্ভ করি। কি বিজনেস আরম্ভ করব সেটা ভেবে পাচ্ছিলাম না। তারপর মনে মনে ভাবলাম যে আমার জামা কাপড়ের ক্রাইসিসটা খুব ছিল সেই সময়, খুব কষ্ট পেয়েছি। জামা কাপড়ের বিজনেসটাই করা যেতে পারে, জামা কাপড়ের বিজনেস আরম্ভ করলাম। ওটা বেশ ভালো চালু হয়ে গেছে। ওটা করতে করতে ভাবলাম যে আরেকটা কিছু দরকার। আমার শাশুড়ি খুব ভালো কাজ করতে পারে, সব সময় সব কাজে হেল্প করে, এই ব্যবসাটা করো, ওটা করো, যা বলেছে কোনো সময় না করেনি। মা রান্না করতো, আমি মোটামুটি জোগাড় করে দিতাম, সেই রান্না খাবার নিয়ে আমি হোম ডেলিভারি করতাম। তো এই রান্নাটা কে করে? শাশুড়ি করে। শাশুড়ি মা বানান আর তুমি দাও? আচ্ছা। মা ভালো রান্না করে, এবার টুকটাক তার মধ্যে ভাত ফাত আমি করে দিতাম, জোগাড়টা করে দিতাম। তুমি কিসে করে করে মাল সব নিয়ে যাও? প্রথম সাইকেলেই করেছি, নিজে দেওয়াটা সাইকেলিং করে অসুবিধা। আর কি হতো, একটা হয়তো শেওড়াফুলিতে পড়লো, একটা এদিক বৈদ্যবাটি শেষ মাথায় পড়লো। সাইকেল থেকে এবার একটা স্কুটি কিনেছিলাম শাড়ির বিজনেস থেকে। তারপরে পোস্টার বানিয়েছিলাম, সেই পোস্টারগুলো আমার হাজব্যান্ড প্রত্যেক দেয়ালে দেয়ালে নিজে গিয়ে লাগিয়েছে। আর রিপ্লেটগুলো বাড়িতে বাড়িতে লোককে ডেকে কলিং বেল বাজিয়ে ডাকতাম, ডেকে ওই রিপ্লেটগুলো দিতাম। লিফলেটে কি লেখা থাকতো? টেস্টি হোম সার্ভিস, মানে এখানে দুপুর রাত্রি খাবার হোম ডেলিভারি করা হয় যত্ন সহকারে, এরকম লেখা ছিল। তো জামা কাপড়ের ব্যবসাটা কি হলো? জামা কাপড়ের ব্যবসাও চলে, ওটা বাড়ি থেকে সবাই এসে নিয়ে যায়। তো তোমার মেয়েলি জামা কাপড়ে কি কি রাখো? মেয়েদের শাড়ি থেকে আরম্ভ করে A to Z, বিছানা চাদর। মালগুলো নাও কোত্থেকে? বড় বাজার থেকেও নিই, আবার হাওড়াতে একটা হাট বসে, যেটা মঙ্গলবার ছাড়াও আলাদা দিনেও বসে, ওই হাটেও গিয়ে জিনিসপত্র নিয়ে আসি। ওখানে নাইটি করতে খুব ভালো হয়। তারপর আমি মানে রাখি পূর্ণিমার দিনই বড় বাজারে এসেছিলাম কাপড় নিয়ে আসতে। তো ওই দিনকে বাড়িতে একটা রাখি বানিয়ে নিয়ে বড় বাজারের দাদাকে, যার থেকে শাড়ি নিই, ওনার কাছে আমি রাখির গল্প করলাম, রাখিটা পরিয়েছিলাম। বলছে তুমি ভালো রাখিও বানাতে পারো, তুমি কি রাখি আগে করতাম? হ্যাঁ, আমি বিয়ের আগে রাখি করতাম, কিন্তু এখন আর করতে পারি না, সময় পাই না। বলছে তুমি করবে, তাহলে আমি ব্যবস্থা করে দেবো। তিনি সব কিছু দিয়ে আমাকে ওখানে প্রোডাক্ট তুলে দিলেন, বললেন তুমি বাড়িতে গিয়ে কাজ করো। দিয়ে সেই কাজও আমি আরম্ভ করি। সেখানে কতগুলো কাজ করো? অনেক জামা কাজ কাপড় করি। করো, রাখি করো, হোম ডেলিভারি করো। হ্যাঁ। আরো কিছু করো না? এই তিনটেতেই আবদ্ধ? সবাই ভাবে সত্যি যে কি করি, কিন্তু সত্যি ছেলেটাকে একদমই সময় দিতে পারি না। তিনটে ব্যবসার মধ্যে কোন ব্যবসাটা সব থেকে সফল? তিনটে ব্যবসায়ী সফল বলতে পারেন। শাড়িটা আমার খুব প্রিয়, যেহেতু ওই ব্যাপারটা আমার খুব কষ্ট ছিল। তারপর রাখিটার কথা বললাম আপনাকে, ওটা তো সিজনাল। হ্যাঁ, সিজনাল না, ওটা পুরো সারা বছর কাজ হয়। জানুয়ারি থেকে পুরো একদম আগস্ট পর্যন্ত এমনি কাজ হচ্ছে, রাখি বানানো, প্যাকিং হচ্ছে। তার আগে পর্যন্ত ওই যে ব্রেসলেট টাইপের যে রাখি হয় না, গাঁথা হয় ওগুলো। ওই আগস্টের পর থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত ওই গাঁথার কাজ করি। এখন 20 জন লেবার কাজ করে। ও, রাখিতে খুবই ভালোভাবে চলছে। আমি আরো বেশি কিছু করতে চাই, আরো মানুষকে কাজ দিতে চাই। আর হোম ডেলিভারিটা শাশুড়ি মা সামলাচ্ছে? হ্যাঁ, মা ওটা রান্না করে দেয়, আমি দুপুরবেলা খাবারটা দিয়ে আসি। আর রাতের বেলাটা কোনো কাজ রাখি না, 7টা থেকে একদম 10টা পর্যন্ত রান্নাঘরে থাকি। মা আটা মাখে, আমি বেলি, মা শাকে। আমার হাজবেন্ড কাছ থেকে এসে আবার দিয়ে আসে। রাত্রিবেলা খাবার হ্যাঁ, ডেলিভারি হয়। ও, এখন খুব ভালো আছি। আর আর্থিক অবস্থার দিক থেকে আমি এখন খুবই রয়েছি। খুব ভালো ঝুম্পা, দারুণ। কত ব্যবসা, এরপর আরো কয়েকটা শুরু করবে? আর কিছু করতে পারবো না আশা করি, আর একটুও সময় নেই, পুরো সময়ে বাধা হয়ে গেছে। মানুষ একটা লক্ষ্যেই পৌঁছতে পারে না, একটা লক্ষ্যে স্বপ্ন দেখে এবং সেটাকে পূরণ করার চেষ্টা করে। তুমি সেখানে তিনটে লক্ষ্যর দিকে তাকিয়েছো এবং সেটা পূরণ করেছো। তিনটে ব্যবসায়ী তোমার আরো বড় হোক। আশীর্বাদ করুন দিদি, আমি যেন বড় হতে পারি আর সবাইকে যেন হাসি খুশি রাখতে পারি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসছে ঝুম্পা। স্টার্ট, যাও। ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি করতে হবে, এত আস্তে আস্তে নয়। জোরে মারো, জোরে। আদর করো না বেলুনকে। ঝুম্পার টাইম 43 সেকেন্ডস। ভেরি গুড। প্রিয়াঙ্কার সাথে কথা বলবো। কি হয়েছে জীবনের সাথে? বিশ্বাস করে ঠকে গেলে? হ্যাঁ দিদি, খর্দার বনিদি একটা ফ্যামিলিতে আমার জন্ম, যেখানে আমার বাবা জ্যাঠা কাকাদের খুব নাম। খর্দার গাঙ্গুলি বাড়ি বলতে সবাই চেনে।
বড় পাওয়া, আমি খুব ভালো পেরেন্টস পেয়েছি। 9-এর পর থেকে দিদি তখন অভাব অনটনের মধ্যে দিয়ে কিছুটা চলতে হয়েছে। এইচএস পরীক্ষার রেজাল্ট আউট হয়নি, তখন আমি একটা চাকরির সন্ধান পাই এনজিও। তো ওখানে আমার কাজ করা শুরু। প্রত্যন্ত গ্রামাঞ্চলে মহিলাদের লোন দেওয়া হয়, ছোট ছোট ক্ষুদ্র লোন দেওয়ার কাজ আমি করি সাইক্লিং করে। প্রত্যন্ত গ্রামে বিভিন্ন এলাকায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি কাজ করেছি। সেখানেই আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হয়। মেদিনীপুর ডিস্ট্রিক্টের গ্রামে বাড়ি। ওনার আমাকে খুব ভালো লাগতো, অনেক দিন ধরে বলতেন। আমি আমার ফ্যামিলির কথা বলেছিলাম যে আমার এরকম অর্থনৈতিক সংকট আছে আমাদের, তো আমার কিচ্ছু চাই না, আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই, আমাদের কোনো ডিম্যান্ড নেই। উনি আসেন, বাবার সাথে কথা বলেন, বাবাকে আশ্বাস দেন যে ভালো রাখবেন। বাবার অমত ছিল, আমি না খেয়ে উপোস করে থেকে বাবাকে মত করাই, মত নেওয়াই। সোশ্যাল ম্যারেজ হয় আমাদের। আর ওখানে শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকেই দিদি সম্পূর্ণ ছবিটা অন্য ছিল। আমার গয়নাগুলো তুলে তুলে নিখুঁত করে দেখা হয়েছিল যে কোনটা সোনার আর কোনটা সোনার না। আমার বরকে যেই আশীর্বাদের আংটিটা দেওয়া হয়েছিল, সেই আংটিটা আমাকে খুলে ফেরত দিয়ে দেওয়া হয়েছিল ওনাদের মনোপুত হয়নি বলে। ফুলসজ্জার পরের দিন দরজা খুলেই আমি দেখি আমার শাশুড়ি মা নেতা আর বালতি নিয়ে দাঁড়িয়ে। আমার ননদ বলেন যে কাজের লোকটা বিয়ের কদিনের জন্যই রাখা হয়েছিল, ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা থাকতে আর মা কেন করবে, তাই তো প্রিয়াঙ্কা? আরে হ্যাঁ দিদি, আমি সেদিন থেকে ঘর মোছা, বাসন ধোয়া আর কাঠের জালে রান্না, এই সমস্ততে অভ্যস্ত হই। পুকুরে স্নান করা, আমি যেখানে আমার বাবা মা কোনোদিন পুকুরে দাঁড়ে যেতে দেয়নি। ওনার মেয়েদের জন্য তোলা জলে স্নান হতো, ওনার 3 মেয়ে, কিন্তু আমি ওই পুকুর জলে স্নান করতাম। আর যাকে ভালোবেসে গিয়েছিলেন সে কি বললো? তার জন্য আমি চাকরিও ছেড়ে দিয়েছিলাম, হাউসওয়াইফ হয়ে গেছিলাম। তিনি সপ্তাহে 1 দিন করে আসতেন, শনিবার করে। আমার সাথে তো কথা ওই রাতটুকু হতো, শনিবার রাত, রবিবারে তারপরে ওনার বেরিয়ে যাওয়া। তার মধ্যে তার পরিবার যা বলতেন আমার ব্যাপারে, সেগুলো সব উনি চোখ বন্ধ করে বিশ্বাস করতেন। যেখানে আমার কাজ বাদে আমি বাইরের একটা চৌকাঠ পেরোতাম না, সেখানে ওনাকে বলা হতো তোর বউ পাড়া বেরোয়, পাড়ায় কথা বলে। আমাদের এটা শিক্ষা নয়, আমার ফ্যামিলি শিক্ষা নয়। ওনাকে ওরকমভাবে বলা হতো, উনি সেগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করতেন এবং আমার সাথে দূরত্বটা ওনার বাড়াতে থাকতেন। কথা বলতো না, একদিন আসতো তাও কথা বলতো না, পাশ ফিরে শুয়ে পড়তো। এরকম হওয়ার পর যখন আমার 22 বছর বয়স, ফার্স্ট কনসিভ করি। যখন কনসিভ করি তখন উনি বললো যে আমি ফিনান্সিয়ালি একদমই, তোমার বাবা তো কিছু দেয়নি, এখনই বাচ্চা আমি নিতে পারবো না। আমাকে কিছু ওষুধ খাইয়ে আমার মিসক্যারেজ করানো হয়। ল্যান্ডফোনে যখন আমার বাবা ফোন করতেন বা বাড়ির লোক ফোন করতেন, আমার শাশুড়ি আমার সামনে দাঁড়িয়ে থাকতেন, আমি যাতে কোনো কথা বলতে না পারি। বলতেও পারতাম না চাইলে, আর সিদ্ধান্তটা তো আমার ছিল। বাবা তো আমায় বারণ করেছিলেন বারবার, আমার ডিসিশন ছিল, আমি সেখানে, আমি তো কিছু বলার নেই আমার। এবার এরকম করতে করতে দিদি হঠাৎ দেখি একদিন সবাই আমার হাতে খাওয়া বন্ধ করে দিল। আমার বানানো চা খাচ্ছে না, আমার রান্না খাচ্ছে না, আমাকে ছুঁতে দিচ্ছে না কিছুতে। আমাকে বাড়িতে, বাপের বাড়ি পাঠিয়ে দেয়। 3 মাস আমার সাথে যোগাযোগ রাখে না, 3 মাস পরে আমাকে নিয়ে যায়, আমরা আলাদা থাকি কিছুদিন। সেখান থেকে আমি আবার চাকরিতে জয়েন করি আমার দক্ষিণেশ্বরে। আমরা তারপরে চলে আসি, আমার কাজ যেহেতু ওইদিকে ছিল, হাজব্যান্ডের সাথে থাকতাম আমরা। বাড়ি থেকে যেই জিনিসপত্রগুলো দিতে পারিনি, খাট, বিছানা, আলমারি, সেগুলো আমি নিজে করি, নিজের টাকায় করি, নিজে সংসার গোছাই। তারপরে আমার সন্তান আসে এবং তার সাথে সাথে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি প্রাইভেটে। এরপরে দিদি আমাদের ছেলে যত বড় হতে থাকে, একটু একটু বাড়তে থাকে, ওকে পাখি পড়ানোর মতন শেখানো হয় ওদের বাড়ির সবাই মিলে যে তোর মাকে ঠ্যাঙানি দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয়া হবে, ঠাম্মার কাছে তুমি থাকবে, মা তুমি চলে যাও। আমার ওইটুকু বাচ্চাটাকে পাখি পড়ানোর মতন এটা শেখানো হয়েছিল। পাপা নতুন মাম্মা মানবে। তো এই প্রতিকূল অবস্থা থেকে তুমি মাথা তুলে দাঁড়ালে কি করে? তো আমি তারপরে 2012-তে আমার বাপের বাড়ি চলে আসি। আমার বাবা মা আমাকে জায়গা দেয়, বাপের বাড়িতেই আমি থাকি। ছেলেকে নিয়ে? না দিদি, ছেলেকে ওরা ছাড়েনি। 2013 সালে আমাদের মিউচুয়ালি ডিভোর্স হয়ে যায়, আমরা আলাদা হয়ে যাই। আমি চাকরি খুঁজি, এনবিএফসি মানে গোল্ড লোন প্রদানকারী সংস্থায় আমি কাজে জয়েন করি এবং আর্থিক দিক থেকে আমি অনেক স্ট্রং হতে থাকি। 2 বছর বাদে আমার ফ্যামিলি মেম্বার্স তো টাচে ছিল, কথা হতো। তাদের সবার পরামর্শে যে ও বিয়ে করেনি, আমিও বিয়ে করিনি, আবার যদি জুড়ে দেয়া যায় সংসারটাকে, বাচ্চাটা মা হারা হয়ে রয়েছে, তো আবার করে
আমার বাবা গিয়ে কথা বলে ডিভোর্সের পরে দিদি উনি ভুল স্বীকার করেন, আমার কাছে ক্ষমা চান যে আর হবে না, তোমার উপর অনেক অন্যায় করেছি। তারপরে আমাদের আবার রিম্যারেজ হয়, আমরা আবার একসাথে থাকতে শুরু করি। এবার তারপর থেকে দিদি ছেলেটাকে এই আমার উপর যা যা হয়েছে সেম আমার ছেলের ওপর আস্তে আস্তে হতে থাকে। যেরকম ওকে বিভ্রান্ত করা হয় যে তোমার মা খারাপ, তোমার মা এই করেছে, তোমার মা তাই করেছে, বিভিন্ন রকমভাবে তাকে প্রভোগ করা হয়। আবার দিদি এরপর দিদি আমি ছেলেকে নিয়ে বেরিয়ে আসি। আমি নিজের একটা ফ্ল্যাট কিনেছি, আমি ফিনান্সিয়ালি এখন স্টেবল। ছেলে তোমার সাথে এসছে? হ্যাঁ এসছে দিদি। আর তোমার বর ডিভোর্স হয়েছে আবার? না, এখন ওইভাবেই রয়েছে, আলাদা হয়ে রয়েছে। তুমি এখন ভালো আছো? আমি ভালো আছি দিদি। আমি সোশ্যাল ওয়ার্ক করি, আর আমার চাকরি, আর আমার ছেলে বাবা মা কেয়ার করে, ওকে দিনের বেলাটা দেখে। আবেগে পড়ে এই যে প্রেমের জন্য বিয়ে, যেই মেয়েরা কম বয়সে বিয়ে করে তাদের উদ্দেশ্যে বলবো যে নিজের একটা আইডেন্টিটি তৈরি করাটা দরকার, তারপরে সঠিক যে ব্যক্তি হবে ঠিক সঠিক লাইফ পার্টনার পাওয়া যাবে। মানুষ একবার ভুল করে, তুমি জীবনে দুবার ভুল করেছো শুধু আবেগের বশে। হ্যাঁ দিদি, কিন্তু তারপরেও তুমি মাথা তুলে দাঁড়িয়েছো এবং নিজে রোজগার করছো, ছেলেকে মানুষ করছো, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। থ্যাংক ইউ। এবং মনকে শক্ত রাখবে, লক্ষ্যে স্থির থাকবে, যাতে আবেগের বশে আর কোনোদিনও ভুল না হয়। না দিদি, ভালো থাকবে প্রিয়া, আশীর্বাদ করুন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসছে প্রিয়াঙ্কা। রেডি প্রিয়াঙ্কা, স্টার্ট। জোরে মারতে হবে, তাহলে হবে না। শেষ করেছে 1 মিনিট 12 সেকেন্ডে। টুম্পা, তোমার সাথে একটু গল্প করবো তো এবার। দুঃখের সাগরও ছিলে, সেখান থেকে আজকে সুখের সাগরে এসছো। দিদি অ্যাকচুয়াল সকল যেমন বাচ্চারা ছোটবেলায় খুব আনন্দের সঙ্গে কাটাতো, আমিও ঠিক তেমনি কাটাতাম। আমার বাবা মার সঙ্গে, বোন দিদি আছে, ভাই আছে, সবার সঙ্গে খুব আনন্দে কাটাচ্ছিলাম। বাবা ব্যবসা করতেন, ব্যবসাও ভালোই চলছিল। তখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। 1 বছরখানি প্যারালাইসিস হয়ে যায় বাবার। বাবা 2008 সালে এক্সপায়ার হয়ে যান। তারপর থেকে আমাদের অবস্থা খুব খারাপ হতে থাকে। মার ইচ্ছা ছিল মেয়েগুলো, ছেলেদেরকে পড়াশোনা করিয়ে শিক্ষিত করতে, তাই তিনি অন্যের বাড়িতে কাজ করতেন, তারপরে ঘুঁটে বিক্রি করতেন, দুধ বিক্রি করতেন, সাথে সাথে আমরাও টিউশন করতাম, দিদি টিউশন করতো, এইভাবেই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম। এই করে করে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। সেই সময় আমার বিয়ের সম্বন্ধ আসে। যখন বিয়ের সম্বন্ধ আসে আমি তখন ওদের বলেছিলাম যে আমি অনেক কষ্ট করে আমার মা আমাকে পড়িয়েছে, আর বাবার ইচ্ছে ছিল যে আমরা নিজের পায়ে দাঁড়াই। ওরা তাতে এগ্রি হয়, পড়াশোনা করাতে চায়, আমার বিয়ে হয়। ভালোই ছিলাম 1 বছর। MA পার্ট 1 ভর্তিও করা হয় আমাকে শ্বশুরবাড়ি থেকে। পড়াশোনাও করছিলাম বেশ ভালো, কোনো অসুবিধা ছিল না। হাজব্যান্ড পড়তে নিয়ে যাওয়া, কলেজে নিয়ে যাওয়া, বাড়ি নিয়ে আসা সবই উনিই করতেন। এভাবে 1 বছর বেশ ভালোই চললো। তারপর থেকে হঠাৎ আমার শাশুড়ি মা এবং ননদ বলতে থাকে যে ওরা একটা বেবি চায়। কিন্তু আমি যদি কনসিভ করতাম তখন, তাহলে আমার পড়াশোনাটা কন্টিনিউ চালানো খুব অসুবিধা হয়ে পড়তো। আমি চাইছিলাম যে পড়াশোনাটা শেষ করে নিজের পায়ে একটা দাঁড়িয়ে তবে কনসিভ করতে, কিন্তু তখন প্রেশার ক্রিয়েট করতে থাকে, পড়াশোনা ছেড়ে দিয়ে আমাকে একটা ইস্যু নিতে হবে। তা আমি সেটা কনসিভ করি। তখন আমার পার্ট 1-এর রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, MA পার্ট 1-এর। আমি সফল হই, তা আমি পার্ট 2-এ ভর্তি হতে চাই। কিন্তু শাশুড়িমা বলেন যে তুমি এখন মা হতে চলেছো, তুমি বাচ্চাকে কেয়ার করো, তোমার আর এখন পড়তে হবে না। কিন্তু আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। মেন অস্ত্রই ছিল আমার পড়াশোনা ছাড়া আমার হাতে আর কিছুই ছিল না। আমি নিজে যাই, কলেজে ভর্তি হই, পার্ট 2-এ 50% নাম্বার নিয়ে পার্ট 2 শেষ করি। MAটা কমপ্লিট হয় আমার। ছোট ছোট বাচ্চাদেরকে আমি টিউশন করতে থাকি, আর চাকরির পরীক্ষা দিতে যেতাম সব জায়গাতেই। আর যখন আমাকে সবসময় বলা হতো যে পড়াশোনা করে কি হবে, বিয়ে হয়ে গেছে, সংসার করো, তখন আমার আরও রাগ হতো যে না, আমাকে তাহলে কিছু করে দেখাতে হবে যে না, মেয়েরা পারে কিছু করতে, প্রমাণ করে দেখাতে হবে। আমি
হচ্ছে WBP-তে আছি এখন, হোমগার্ড পদে আছি আমি। আচ্ছা, কৃষ্ণনগর কোতোয়ালি থানাতে এখন আমি কর্মরতা। কি কাজ তোমার, দায়িত্ব কি? এই দায়িত্বটা বড় গুরুতর দায়িত্ব। আমার আসামি গার্ড দিতে হয়, ও মহিলা আসামিকেই গার্ড দিতে হয়। অল্প বয়সী যেসব মেয়েরা থাকে তারা পালিয়ে যাচ্ছে আজকাল, তাদেরকে ধরে আনা হয়, ঘুমে পাঠানো হয়, সেসব মেয়েদের 164 করা, তাদেরকে মেডিকেল করানো, কোর্টে নিয়ে যাওয়া, এগুলো আমাদের করতে হয়। শাশুড়ি মা এখন খুব আনন্দ, হাজব্যান্ডও প্রচুর হেল্প করে, প্রচুর সাহায্য করে। তাহলে টুম্পা বিশ্বাস প্রমাণ করে দিয়েছে শাশুড়ি মাকে যে আমি নারী এবং আমিই পারি। হ্যাঁ, পরিবারের সবাই খুব খুশি এবং সবাই খুব আনন্দে আছে। তুমি নিজের যোগ্যতায় এই জায়গা অর্জন করেছো। ভালো থেকো টুম্পা। স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি পাস। টুম্পা খেলাটা শেষ করেছে 35 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে টুম্পা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে ঝুম্পা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে প্রিয়াঙ্কা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে নয়ন 5 পয়েন্টস। টুম্পার পছন্দ ভ্যাকুয়াম ক্লিনার, ঝুম্পার পছন্দ ইন্ডাকশন ওভেন, প্রিয়াঙ্কার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সোফা, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু, নয়নের পছন্দ টিভি ক্যাবিনেট। টুম্পার জন্য সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চা। টুম্পা, তুমি আমাদের এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার, তোমার জন্য রয়েছে একটা বোনাস গেম, বোনাস খেলা আছে। সেই খেলাটা যদি জিততে পারো তাহলে পাবে 32 ইঞ্চেস LED টিভি, তোমার বোনাস গিফট। 15 সেকেন্ড টাইম টুম্পা, 3টে হার্ডল ক্রস করতে হবে, হার্ডল যেন পড়ে না যায়। রাইট, স্টার্ট। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো শব্দ আসবে, তার মধ্যে কিছু শব্দ নিয়ে একটি বাংলা গানের লাইন। বলো প্রিয়াঙ্কা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। 5 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। 2 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले, जहाँ गम भी न हो आंसू भी न हो, बस प्यार ही प्यार पले, एक ऐसे गगन के तले। গানের মধ্যে কোন শব্দটি দিয়ে আকাশকে বোঝানো হয়েছে? বলো बस টুম্পা। प्यार ही प्यार গগন। 5 পয়েন্টস। ऐसे गगन। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার। থার্ড গান, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর স্ক্রিনে ঘোরাঘুরি করবে, একটা অক্ষর এসে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে গান শোনাতে হবে। এক্ষেত্রে বলবো না, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে এবং সঙ্গে সঙ্গে গান ধরতে হবে। ঝুম্পা। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। 5 পয়েন্টস। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শুনি দাও, একটা কদে কিছু। কেন কিছু কথা বলো না, শুধু
শুধু চোখে চোখে চেয়ে যা কিছু চাওয়ার আমার নীলে সবই চেয়ে একই ছলনা কেন কিছু কথা বলো না। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্যুপ বোলের সেট। কোন গানের সুর বাজালো? বলো প্রিয়াঙ্কা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। 5 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে স্যুপ বোলের সেট। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা এই জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কফি মেকার। ओ कांटों से खींच के आंचल तोड़ के बंधन बांधी पायल ओ हो कोई ना रोको दिल की उड़ान को दिल वो चला आज फिर जीने की तमन्ना है आज फिर मरने का इरादा है। এই গানের মধ্যে কোন শব্দের সাথে শাড়ির সম্পর্ক রয়েছে? বলো फिर मरने প্রিয়াঙ্কা। আঁচল। 5 পয়েন্টস। की तमन्ना সঙ্গে কফি মেকার। आज फिर मरने का इरादा है। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট রাহুল দা। দাদা আজকে এই রাউন্ডে তোমাদের হেল্প করবেন। হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে, তোমরা কানে কিছু শুনতে পাবে না। 5টা করে শব্দ আছে, দাদা সেগুলো পড়বেন। শব্দগুলো দাদা কি পড়ছেন সেটা দেখে বুঝতে হবে। ইচ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস, সময় 1 মিনিট, 10 পয়েন্ট স্কোর করার সুযোগ। নয়ন, মুন্নাতে এ সুযোগ পাবে না আর বলো ভাই টেডি বিক্রি করার সময় কি বলো? পুতুল নেবে গো পুতুল। পুতুল নেবে গো পুতুল স্টার। পাঞ্জাবি পাঞ্জাবি পাঞ্জাবি। ভাল্লুক ভাল্লুক এক ছেলে ভাল্লুক ভাল্লুক। নন্দ স্বামী কাঁপিয়েছিলেন দুনিয়াটা পুতুল পুতুল। এনেছি আমি তুলো সুযোগ পাবে তুলো না আর। তুলো। বলো ভাই কি দাম বিক্রি পুতুল প্যাকেট। নেবে গো বিক্রি মেয়ে। বিক্রি পেলে। পুতুল নেবে গো বিক্রি 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 বানাই। বিক্রি টাইম আপ, খোলো। লাস্টের শব্দটা ছিল বিক্রি। 4টে সঠিক, 8 পয়েন্টস। রাহুলদাকে কেমন লাগছে? ফাটাফাটি ফাটাফাটি লাগে রে। স্টার্ট। রান্না রান্না ডেলিভারি ডেলিভারি খাবার ডেলিভারি শাড়ি
গাড়ি, ডেলিভারি, হোম সার্ভিস, পুঁজি, বুদ্ধি, পুঁজি, কুর্তি, পুঁজি, মূর্তি, चड्डी में फटा কলকা, জোগা, কলকা, ঝগড়া, কলকা, তরকা, আটা, আটা, কাটা, আটা, হাতা, আটা, হাতা, দেখো শোনো এবার। তৃতীয়টা ছিল ডেলিভারি, তৃতীয়টা ছিল পুঁজি, চতুর্থটা ছিল কলকা, আর লাস্টেরটা ছিল আটা। একটা পেরেছো রান্না, 2 পয়েন্টস। রাহুল দা গোল্ড লোন নিতে আসলে কি বলবে? सोना कितना सोना है सोने जैसा तेरा मन अरे वाह। क्या कहती है दीवाने दिल की धड़कन तू मेरा तू मेरा तू मेरा স্টার্ট। গয়না, দরকার গয়না, কলকা বোঝা, বোঝা আংটি, আংটি গুড, বালতি, বালতি, বাড়িতে বালতি, বাকি বাকি বালতি, বালতি, বালতি আলাদা, হাতা আলাদা, আলাদা ইয়েস, গয়না, 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 কলার গয়না, গয়না। এক নম্বরটা ছিল হচ্ছে গয়না। গয়না। চারটে সঠিক, 8 পয়েন্টস। বর ভালোবেসে কি বলে? ও পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে। স্টার্ট। বিয়ে, বিয়ে লাঠি, লাঠি, লাঠি ইয়েস, শান্তি, 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 শাস্তি শান্তি, শান্তি, শান্তি ঝুড়ি, চুরি ঝুড়ি, ঝুড়ি, চুরি চুরি আসামি, আসামি গুড, ঝুড়ি, দো ঝুড়ি। যেটা পারোনি শোনো। ঝুড়ি। চারটে পেরেছো, 8 পয়েন্টস। রাহুল দা জোরে জোরে হাততালি। থ্যাংক ইউ রাহুল দা। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে 3 জন, টুম্পা, প্রিয়াঙ্কা, নয়ন, 3 জনেই 8 পয়েন্টস। নয়নের পছন্দ টি সেট, কাটলেরি প্রিয়াঙ্কা পছন্দ কাটলারি সেট, গ্রসারি ওকে। টুম্পার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে ঝুম্পা, 2 পয়েন্টস। ঝুম্পার জন্য রয়েছে বারবিকিউ গ্রিল। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে পিয়াল ক্রিয়েশনস। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সাফে ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন টিভি স্ক্রিনে আসছে, দেখো। রাইট আনসার যদি দিতে পারো তবে গিফট হচ্ছে রুটি মেকার। স্বর, ডাকা, দন্ত কোন অক্ষর যোগ হবে? তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো। নয়ন। ত। কেন? তসর, ডাকা, তদন্ত। 20 পয়েন্টস। সঙ্গে রুটি মেকার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল।
বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো। টুম্পা। নারকেল মালা। 20 পয়েন্টস। সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। মাঝে মধ্যে ডাকেন তিনি সুরেও নাকি কথা, বদলে নড়ুন পেলে মনে হয় ব্যথা। এবার বলো। নয়ন। নাক। বোঝাও। মাঝে মধ্যে নাকে ডাকেন তিনি, নাকে ডাকে। আমরা নাকি সুরে কথা বলি, নাকে সুরেও কথা বলি। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে জুসা মিক্সার। পাশাপাশি ক্লু, প্রথম ভাগে অশান্তি নয়, তাঁতের শাড়ি নদিয়ার হয়। ওপর নিচে ক্লু, পুজো বিয়েতে কোন জন মন্ত্র করেন উচ্চারণ। এবার বলো। ঝুম্পা। শান্তিপুরী আর পুরোহিত। 20 পয়েন্টস। সঙ্গে জুসা মিক্সার। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কিচেন চিমনি। শেষ প্রশ্নের জন্য 30 পয়েন্টস, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্টস। শেষ প্রশ্নে যাওয়ার আগে স্কোর। যে উত্তর দেবে সে কিন্তু আজকের উইনার। সকলের সামনে সুযোগ আছে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো। নয়ন। সেলাই মেশিন। নয়ন বলছে সেলাই মেশিন। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক। রাইট আনসার, 30 পয়েন্টস। সঙ্গে কিচেন চিমনি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 হচ্ছে নয়ন রায় উইথ 83 পয়েন্টস। আজকে 4 জন দিদি প্রমাণ করে দিয়েছে যে আমি নারী, আমিই পারি। নয়ন, তোমার জন্য রয়েছে বা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ আমি তোমাকে পড়ে শোনাবো, 20 সেকেন্ড টাইম পাবে, উল্টো দিক দিয়ে উত্তর দেবে। টাইম স্টার্টস নাও। চাটনি, ছাকনি, মশারি, ঘরবাড়ি, বাড়াবাড়ি। বাড়াবাড়ি, ঘরবাড়ি, চাটনি, ছাতনি, বাড়াবাড়ি। দুবার বাড়াবাড়ি। ভুলবার। উত্তরটা হতো বাড়াবাড়ি, তারপরে ঘর বাড়ি, তারপরে মশারি, তারপরে ছাকনি, তারপরে চাটনি। এটা তোমার মেমেন্টো টুম্পা। প্রিয়াঙ্কা। ঝুম্পা। উইনারের ট্রফি পাচ্ছে নয়ন। দিদি নাম্বার 1 এর ব্যাচ স্যাশ তোমার জন্য। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। সাফে ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। সকল উৎসব দেখা হচ্ছে আগামীকাল আরও 4 জন দিদিদেরকে নিয়ে, যাদের গল্প আপনাদেরকে আরও একবার অনুপ্রাণিত করবে। ভালো থাকবেন। নমস্কার।